আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলোর ডায়েরির পক্ষ থেকে আমি লিসা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ধন্যবাদ। তোমার অনর্গল কথার ঝুড়ি আমার করে তোলে মতোয়ারি। তোমার মিষ্টি ঠোঁটের মায়াবী হাসি জাগায় আমার মনে পূর্ণতা। তবে সবচেয়ে অদ্ভুত একটি বিষয় কি জানো? যে শান্তি লাভের আশায় আমি এতকাল কেবল তোমায় খুঁজেছি, সেই তুমি দিন প্রতিদিন করে তুলেছ আমায় অশান্ত। যেন কখনো ভাবিনি তুমি আমার চেয়ে এতটা দূরে চলে যাবে। আমার অস্তিত্ব তোমার কাছে অসহ্যকর ঠেকবে, কিন্তু আজ আমি তো কেবল তোমায় ভালোবেসেছি। তুমি কি পারো না ভালোবাসতে আমায়? নিজের সাথে গভীরভাবে মিশিয়ে রেখেছে আমাকে। আমার বাহু দুটি তার শক্ত হাতের মাঝে আবদ্ধ। আমি ছটফটিয়ে ছাড়তে চাইছি নিজেকে তার থেকে, কিন্তু সে নেশাতুর পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে কেবল আমার প্রাণে। আমি তার দৃষ্টিতে শিউরে উঠলাম। তার দৃষ্টি মাদকতায় পূর্ণ। এই দৃষ্টিতে বেশিক্ষণ তাকালে আছে নেশাতুর হওয়ার সম্ভাবনা। নিজেকে সমর্পণ করলাম না আমি তার কাছে। মনে মনে বললাম, না, এটা হয় না। এই মানুষটির সাথে একদমই চাই না আমার। আমি পারি না এই মানুষটিকে ভালোবেসে আপন করে নিতে। আমানের হাতটা খানিকটা শিথিল হয়ে এসেছে। আলতোভাবে দুলছে সে। সিগারেটের বাজে গন্ধ আসছে তার গা থেকে। তার গা মুখ থেকে। আমি নাক মুখ কুঁচকে দু কদম পিছিয়ে এলাম তাকে ছেড়ে, আর ঝাঁঝের সাথেই বললাম, ছি, আপনি সিগারেটও খান? যে আমার সব ভালো অভ্যাসগুলো চুরি করে এই 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 খারাপ অভ্যাসের মাঝে নিমজ্জিত হয়ে করছে, সে জিজ্ঞেস করছে এই প্রশ্ন। মুখে তাচ্ছিল্যর হাসি ঝুলিয়ে টানতে টানতে কথাগুলো বলল আমার। তারপর ধূপ করে খাটে শুয়ে বেরিয়ে বলতে লাগলো আরও কিছু। তারই অভিযোগ গায়ে ফোসকা পড়ার মতো যন্ত্রণাদায়ক মনে হলো আমার কাছে। আমি দাঁত পিষে বললাম, নিজের কর্মের হিসেব অন্য থেকে নেওয়ার বড্ড বাজে অভ্যাস আছে আপনার। এই বিষয়টি তো আমার জানা ছিলই, কিন্তু এইটা জানা ছিল না যে আপনি আপনার কুকর্মের ওপরও অন্যের নামে মোহর লাগান। তারপর আমি তার মুখোমুখি দাঁড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার হাত ধরে বিছানা থেকে টেনে তুললাম। তারপর ঠেলতে ঠেলতে তাকে নিয়ে গেলাম সেই খোলা বারান্দায়। সে অবুঝের ভঙ্গিমায় ফেলিয়ে তাকিয়ে আছে আমার প্রাণে। আমি দমলাম না, বরং কঠিন কণ্ঠে বললাম, আমি রাত বিরাতে তামাশা করতে চাই না মিস্টার আমান। সুতরাং আমি চাই আপনি যেই রাস্তা দিয়ে এসেছেন সেই রাস্তা দিয়েই যেন প্রস্থান হন। আর তাছাড়া কয়েকদিন পরে আমার বিয়ে, আর একজন পরস্ত্রীর কক্ষে রাত বিরাতে হুটহাট চলে আসাটা একদমই শোভা পায় না আপনাকে। তাছাড়া আমি বাকি কথাগুলো মুখেই রয়ে গেল, কারণ তা শেষ করার আগে সে ঠোঁট যুগল নামিয়ে আনলো আমার ঠোঁটে। কঠিন অত্যাচার চলছে আমার ওষ্ঠদ্বয়ের ওপর। এ যেন তার রাগের বহিঃ প্রকাশ। তার ওষ্ঠের কঠিন বসনের ক্রমে জ্বলে উঠছে আমার ঠোঁটদ্বয়। আমার আঁখি ছুঁয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। ব্যথায় চিনচিন করছে অন্তর। এই ব্যথায় যে দৈহিক ব্যথার চেয়ে বেশি কষ্টদায়ক। এই মানুষটিকে ভালোবেসে কোনো এক সময় তাকে কাছে পেতে চেয়েছিলাম আমি। হয়তো এখন আমার হৃদয়ের বিশেষ স্থান জুড়ে আছে কেবল তারই অস্তিত্ব। কিন্তু সে আনমনে এসব ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক ছেড়ে। অনেকটা সময় পর সে তার বন্ধন থেকে আলগা করলো আমাকে। তার দেহের কাঁপুনি ভাবটা কমে এসেছে অনেকটাই। বারান্দায় হলদে আলোতে তার চোখে চোখ রাখলাম আমি। ক্ষুব্ধ চোখগুলো হুট করে কেমন শিথিল ঠেকালো আমার কাছে। সে পলকহীন আকুল দৃষ্টি ফেলে তাকিয়ে আছে আমার প্রাণে। আমি বিড়বিড়ালাম, আপনি অনেক পচালক। কেবল আপনার জন্য আজ আমার থাকার পর এতটা অপূর্ণ আমি। কেবল আপনার জন্য ভালোবাসার মতো এত মিষ্টি অনুভূতিটুকু একদমই উপভোগ করতে পারিনি আমি। কেন আপনি এমন? কেন ভুল মানুষটিকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম? আমি ধূপ করে বসে পড়লাম ফ্লোরে। বুকের ভেতরে চাপা কষ্টগুলো আজ প্রবলভাবে নাড়া দিচ্ছে আমার হৃদয়কে। নিজেকে বারবার কঠিন করে তোলার চেষ্টাও যেন ফিকে হয়ে উঠেছে। মস্তিষ্ক বারবার উত্তর চাইছে সব প্রশ্নের। সেসব প্রশ্নের উত্তরে যা ঝড় তুলেছে আমার হৃদয়ে। আমার ঠিক মুখোমুখি বসে পড়ল আমান। তার চোখে মুখে উপচে পড়া ভালোবাসার সমুদ্র। চোখে এক সাগর মায়া, যাতে ডুবতে চাই যে কেউ। সে আলতো হাতে ছুঁয়ে দিল আমার গাল দুটি। আমিও ঘোর লাগার দৃষ্টিতে তাকালাম তার প্রাণে। আপনা আপনি আবেশেই চোখ বুঝে এলো আমার। আমি চোখ বুঝে অনুভব করতে লাগলাম ক্ষণিকের সময়টুকু।
কিছু সময় পর পিটপিট করে চোখ করলাম। আমি যেন এক ঘোরে আছি, সেইভাবেই তাকালাম তার প্রাণে। অন্যদিকে সে কণ্ঠে পরম মায়া ঢেলে বলল, আমি কি দোষ করেছি রূপকথা? কেন তুমি এভাবে বলছো? সেদিনের আগে দিন রাতে তোমাকে আমি অনেকবার কল দিয়েছি, কেবল বলার জন্য যে পরের দিন সকালে আমার একটা কাজ আছে। আমি আমার দাদা বাড়িতে গিয়েছিলাম সেদিন। আসলে আমি অনেক বছর পর খুঁজে পেলাম আমার দাদা দাদিকে। ওখানে গিয়ে কিছু ঝামেলা হয়েছিল, তাই সেটাকে মেটাতে গিয়েছিলাম তাড়াহুড়ো করে। কিন্তু সেগুলো সামলে যখন চিটাগাং শহরে ব্যাক করলাম, তখন তুমি হাওয়া হয়ে গেলে। কত শত জায়গায় তোমাকে খুঁজলাম, কল দিলাম, কিন্তু তুমি সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিলে। তোমার বাড়িতে গিয়েও খোঁজ নিয়েছিলাম আমি তোমার, কিন্তু ওনারা বলল আন্টি অসুস্থ হওয়ায় তোমরা ইন্ডিয়াতে গিয়েছো। সে অনর্গল বলছে কথাগুলো, আর আমি অশ্রু ঢেলে তাকিয়ে আছি তার পানে। কান্নাগুলো বারবার গলা পাকিয়ে আসছে আমার। সে কত সহজে নিজের বিশ্বাসঘাতকটাকে আমার ভুল বলে আড়াল করছে, ভেবেই বুকের ভেতরটা ভাঙছে আমার। আমি পরপর ঢোক গেলাম, বুকের ভেতরটা হাঁসফাঁস করছে আমার। অশ্রু জলও টলমল করছে আঁখিতে। আমি আলতো নাক টেনে কান্না আটকালাম। সে তাকিয়ে আছে আমার প্রাণে, গভীর দৃষ্টি ফেলে। তার আঁখিতে জিজ্ঞাসা। আমি উঠে দাঁড়ালাম। এভাবে আর এক মুহূর্তে নয়। ঠিক তখনই সে টেনে ধরলো আমার হাত, তারপরে এক ঝটকায় টেনে আমাকে বসিয়ে দিল তার কোলে। আমি কিয়ৎমূর্তির ন্যায় তাকালাম তার দিকে, কিন্তু সেদিকে ভ্রুকুটি করলো না, বরং আমার বুকের সাথে মিশিয়ে হড়বড়িয়ে বলে উঠল, আন্টি অসুস্থ ছিল তাই হয়তো তুমি চলে গিয়েছো হুট করেই, কিন্তু সব জায়গা থেকে ব্লকে বা করছো কেন? আর কেনই বা এতদিন একবারও যোগাযোগ করার চেষ্টা করোনি? আর এত বছর পর যখন তোমার সাথে আমার দেখা হলো, কেন এমন অচেনার মতো পালিয়ে বেড়াচ্ছ আমার থেকে তুমি রূপ? কেন আমার ভালোবাসায় তোমার মন ছুঁয়ে দিচ্ছে না? কেন অন্যকে বিয়ে করবে বললে গলা কাঁপছে না তোমার? আমি এবার সজোরে ধাক্কা দিলাম তাকে। সে বেসামালভাবে পড়তে চাইল পেছনে। দুলাপে ফ্লোর ছেড়ে উঠে দাঁড়িয়েছি আমি। রাগে পুরো দেহ যেন থরথরিয়ে কাঁপছে আমার। আমি দুই হাতে চেপে ধরলাম তার কলার, দাঁতে দাঁত চেপে পিষে পড়লাম। এমনভাবে বলছো যে কিছুই জানো না, নাকি ভাবছো তোমার দুষ্কর্মের কথা? এত সময় পার হয়ে গেছে তাই আমি ভুলতে বসেছি তোমাকে। তোমার কোনো ভুল ছিল না, তাই না? আমি শুধুই ছেড়েছি তোমায়। আমান উঠে দাঁড়ালো, করুণ কণ্ঠে বলতে চাইলো কিছু, কিন্তু আমি আর কোনো কথাই শুনতে চাই না তার কোনো কত্তরাবা। কিন্তু আমি আর শুনতে চাই না তার বলা কোনো মিথ্যা। তাই হাত উঁচিয়ে থামিয়ে দিলাম তাকে। রাগে ফুঁসছে আমি, পুরো দেহ কেমন কেঁপে উঠছে আমার। আমি দুই হাতে মুষ্টিবদ্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেললাম। তারপর বললাম, আমি চলে যাবার আগেই রাতে তোমাকে কল দিয়েছিলাম, তুমি জানো? তুমি কল দিয়েছিলে? মুখের মনের অজান্তেই তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল আমার। আমি ওইভাবেই বললাম, হ্যাঁ, অন্য একটি মেয়ের সাথে প্রেমলীলায় মত্ত থাকলে তুমি কি করে জানবে আমি তোমাকে কল দিয়েছি কিনা? রূপকথা। আমার দুই হাত শক্তভাবে চেপে ধরলো আমার বাহু, চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে তার। আমি মুহূর্তে ব্যথায় কুঁকড়ে উঠলাম, কিন্তু নিজেকে দমালাম না। সেভাবেই বললাম, আপনি কি অস্বীকার করতে পারেন মায়া সেদিন রাতে আপনার বাড়িতে ছিল না? আপনি কি অস্বীকার করতে পারেন সকালেও মায়া আপনার বাড়িতেই ছিল না? আমি নিজের চোখে দেখেছি মায়াকে আপনার রুমে, তার পোশাক। থমকে গেলাম আমি। কেমন ঘিন ঘিন করে উঠল আমার পুরো দেহ। কমল মনে সেই পুরনো জখমটা যেন পুনরায় তাজা হয়ে উঠল আমার হৃদয়ের দগ্ধ স্থানে। মনে হলো কারো কঠিন পদাঘাত। আমানের হাতটা অনেক বেশি শিথিল হয়ে এসেছে। সবিশ্বাস্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তুমি হয়তো আমাকে ভুল বুঝছো রূপ, হয়তো কিছু ভুল দেখেছো। আমি থামালাম তাকে, কিন্তু এবার চুপি চুপি নয়, বরং হাতের কাছে থাকা ফুলের টপটা সশব্দে ভাঙা অংশটুকু আমি ধরলাম একদম নিজের হাতের শিরার বরাবর। সেই ভয়ার্ত দৃষ্টিতে তাকালো আমার দিকে। সে আগাতে চাইলো, কিন্তু আমি এতে আলতো চাপ দিলাম কাঁচটির হাতে। রক্তবিন্দু ঝরতে শুরু করলো হাত ছুঁয়ে। সে তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে দুই পা পিছিয়ে গেল। আমাকে অনুনয় করলো এটা ফেলার, কিন্তু আমি দাঁতে দাঁত চেপে বললাম, আপনার মুখ থেকে আর একটা ফালতু কথা বের হলে আমি জাস্ট চালিয়ে দেব এইটা নিজের হাতের ওপর। যদিও আপনার জন্য এইটা নতুন না, কারণ মায়াও তো আপনার কারণে সুসাইড করেছে। কি, মায়া সুইসাইড করেছে? তার বিস্মিত কণ্ঠস্বরটা আমার কাছে ন্যাকামো শুনল। আমি ঘৃণায় তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম। তারপর অন্যদিকে তাকিয়ে বললাম, মিস্টার আমান, আপনাকে আমি ঘৃণা করি, এতটা ঘৃণা করি যে আমি আমার প্রাণটাও ত্যাগ করতে পারি আপনার থেকে দূরে যেতে। আমার বাবা ঠিকই বলেন,
আপনি কখনো কারো আপন হতে পারেন না। আমার দুগম পিছিয়ে গেল। এতটা ঘৃণা সহ্য করার মতো হৃদয় তার কাছে নেই। তার মুখ স্মৃত, কোনো কথাই সে এখন রূপকথা বিশ্বাস করবে না, খুব করে বুঝতে পারছে সে। তাই সে কয়েকদম পিছিয়ে গেল। জীবনটা অর্থহীন মনে হচ্ছে আজ তার কাছে। সে একদম রেলিংয়ের উপর দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, একদিন তোমার ভ্রমজাল ভাঙবে রূপ। দোয়া করি সেদিনটি যেন বেশি দেরি না হয়ে যায়। তবে আমি আবার আসবো তোমার জীবনে। এবার আসবো সব সত্যিটুকু তোমাকে দেখাতে। ধূপ শব্দে বুকের ভেতরটা কেঁপে ওঠে রূপকথায়। সে হন্য হয়ে দৌড়ে যায় বারান্দার কাছে। তারপর হাওমাও করে কেঁদে ওঠে। বুকের ভিতরের গুমড়ে যাওয়া কান্নাগুলো ঝরতে থাকে তার দু চোখ বেয়ে। আমি উবু হয়ে বসে ফুঁপিয়ে কাঁদছি। আজ আমার প্রাণ খুলে কাঁদার দিন। আজ আমি মনের সব কথা উজাড় করে বলে দিয়েছি তাকে। হঠাৎ মনে হলো সে কি বলেছে যেতে যেতে। পরক্ষণে নিজেকে বোঝালাম তার সব কিছুই ছলনা। সে পুরোটা ছলনা দিয়ে তৈরি। কারণ নিজের চোখের দেখা আর বাবার দেওয়া প্রমাণ কোনোটাই মিথ্যে হতে পারে না। আমি ঢুলতে ঢুলতে এলাম আমার কক্ষে। দক্ষিণা অশান্ত বাতাস বহমান আমার কক্ষ জুড়ে। এখনও তার সুবাস লেগে আছে আমার কক্ষের আনাচে কানাচে। এখন রাত দুটো। সে এসেছিল ঠিক রাত 12টায়। ঘুমিয়ে পড়েছিলাম আমি, যদিও একে ঘুম বলা যায় না, সজাগ ঘুম। মাত্র ঘুম নেমে এসেছিল। চোখে হঠাৎ কারো আলতো স্পর্শ আর গরম নিঃশ্বাসে ইন্দ্রিয় সজাগ হয়ে উঠেছে আমার। আমি চোখ পিটপিট করে খুলতে দেখতে পেলাম ঢুলতে থাকা আমানকে। সে তর্জনী আঙুল দিয়ে আলতোভাবে আঁকিঝুঁকি করছে আমার চেহারায়। তার সাথে গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখে। পরম অস্বস্তির ধরপড়িয়ে উঠে বসতে চাইলাম আমি, কিন্তু দেহ যেন অসাড় হয়ে গিয়েছে আমার। মনে হচ্ছিল কোনো স্বপ্নের রাজ্য আমি, আর সে আমার নিছক কল্পনা। এর মাঝে ভয়ঙ্কর কাজ করে বসল সে। আমার পুরো মুখ জুড়ে এলোপাতাড়ি চুমুতে ভরিয়ে দিয়ে লাগলো। এবার নিজেকে সজাগ করলাম আমি। কল্পনা থেকে যেন ছিটকে বের করে আনলাম নিজেকে, আর হড়বড়িয়ে উঠে বসলাম। আর তারপরেই কথোপকথন। ফোঁস করে নিঃশ্বাস ফেললাম আমি। 5 বছর পর তার সাথে দেখা হওয়া দিনটির কথা আজও মনে পড়ে। সেদিনটাও আমার কাছে স্বপ্ননীল ঠেকেছিল। হুট করে পুরো মার্কেট ভর্তি মানুষের সামনে বুকের সাথে মিশিয়ে নিয়েছিল সে আমাকে। আর এরপর এলো পাতাড়ি চুমুতে ভরিয়ে দিয়েছিল সে আমার মুখ ছুঁড়ে। সুখকর অনুভূতি হয়েছিল আমার সেদিন। মনে হয়েছিল অনুভূতির চাদরে ভাসছি। এক মুঠো আনন্দ তখন আমার হৃদয়ের গৃহিণী। আমি ভুলে বসেছিলাম 5 বছর আগের দেখার সব কিছু। আমি ভুলে বসেছিলাম তার সে বিশ্বাসঘাতকতা। হঠাৎ চাচার দলের ছেলেরা আমার সামনে বেদম প্রহার করতে থাকে তাকে। আমি ভয়ে কুঁকড়ে উঠি, দৌড়ে যাই তাকে বাঁচাতে। কিন্তু বাবা টানতে টানতে নিয়ে আসে আমাকে সেখান থেকে। আসলে পৃথিবীটা অনেক ছোট। না হয় মায়ার ভাই কি করে আমার বাবার ম্যানেজার হয়। আঁখের দুকুল চাপিয়ে আবার গড়িয়ে পড়ে অশ্রুবিন্দু। আজ আমি নিজেকে আর সামলানোর ব্যর্থ চেষ্টা করি না। আর মনেই বলি ঝরে পড়ুক সকল অশ্রু, আর বুক থেকে ঝরে যাক সকল ভালোবাসার সমুদ্র। সকালে অনেক দেরি করে ঘুম ভাঙে আমার। মাথাটা এখনও ঝিম ধরে আছে, আর সাথে ভ্রুর গোড়ায় ব্যথা। আমি তাও আড়মোড়া ভেঙে উঠে বসলাম। মুখ কেমন তেতো হয়ে আছে আমার, হয়তো জ্বর আসবে। ঠোঁটের চারপাশটা ফুলে গেছে। আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম তার দেওয়া ভালোবাসা নামক অত্যাচারের দাগগুলো। ঠোঁটটা বিচ্ছিরি রকমের ফুলে আছে, সাথে হাত দুটিও হয়ে আছে কালচে। হঠাৎ কারো ডাকে নিজেকে ঠিক করলাম, ঠোঁটেও দিলাম হালকা জেল। ঠিক তখনই ঘরে প্রবেশ করলো রূপসা। আজ তাকে কেমন যেন শান্ত দেখালো, কেমন মলিন হাসি তার মুখে। আমার দিকে পলকহীন দৃষ্টিতে তাকালো সে। তারপর মুখে জোরপূর্বক হাসি টানার ভঙ্গিমায় বলল, আপু, তোর ঠোঁটে কি মৌমাছি ফুল ফুটিয়েছে? এমন ফুলও কিভাবে? আমি আমতা আমতা করে চুপসে গেলাম। তারপর কথা ঘুরিয়ে বললাম, আমার তেমন কিছুই হয়নি। তোর কি হলো? কেমন ফাটা বেলুনের মতো চুপসে আছিস? সে চুপ হয়ে গেল, আর কেমন উদাসীনভাবে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। আমি তার যাওয়ার পানে তাকালাম, আর মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিলাম। এখানে আর নয়, দাদুবাড়ি চলে যাব। আমি দাদুবাড়ি চলে যাব সবাইকে নিয়ে, আর আমার বিয়ের ডেটটাও আগিয়ে আনবো আরও সামনে। অনেক দূরে হারিয়ে যাচ্ছি আমি, এতটা দূরে যেখানে নাগাল পৌঁছাবে না তোমার, যেখানে তোমার অস্তিত্বের ঘনঘটাই করবে আর আমাকে অশান্ত। তোমার শহর, তোমাকেই মোবারক। আমি আর এখানে ফিরছি না আর তোমার হতে।
চোখ বুঝে মনে মনে আওড়ালাম আমি কথাগুলো। বুকের ভেতরটা খুব করে জ্বালাপোড়া করছে আমার। হৃদয় দগ্ন বেদনায় নীল হয়ে আসছে আমার হৃদয়টিও। সকালে ঘুম থেকে উঠেই বাবাকে সবটা বলে রাজি করেছি আমি দাদুর বাড়িতে যাবার জন্য। এখন একটাই উদ্দেশ্য, দাদুর বাড়ি পৌঁছানো। আমার খুব করে জানা আছে আমাদের এক অংশ প্রবেশ করতে পারবে না সেখানে। ভারী পাথুরে আর কাঁটা তারের মোটা দেওয়ালে মোড়া দাদুর বাড়ির বাউন্ডারি। তবে বাউন্ডারি থেকে শক্ত সেই জিনিসটা, তা হলো সেখানকার জনবল। দাদু গ্রামের জমিদার, তার প্রভাব প্রতিপত্তি এতটাই যে তাকে পুরো গ্রামের মানুষরা সহমত করে চলেন। এমনকি কোনো সমস্যা হলে গ্রামের সবাই সাহায্য চাইতে আসেন তার কাছে, আর তার বিপদের লাঠি হাতে এগোয় তারা। আমাদের বাড়িতে প্রবেশ করা যতটাই সহজ ততটাই দুর্ভাগ্য দাদু বাড়িতে প্রবেশ করাটা। আর এই গ্রাম সম্পর্কে কখনোই আমাকে কিছুই বলা হয়নি রূপকথার। মনে মনে এইসব বলি আওড়ে চোখ বুঝলো রূপকথা। মাথা ভিতরটা প্রলব ঝিমঝিম করছে রূপকথার। বাইরের বাতাসটাও সুসের মতো বিচ্ছে রূপকথার দেহে। রূপকথা কম্পিত হাতে কাজটি উঠিয়ে দিল, আর তারপর সে কাছে হেলান দিয়ে চোখ বুঝলো। রূপসা ফুরুকুসকে তাকালো রূপকথার পানে, তারপর সন্দেহান দৃষ্টি ফেলে প্রশ্ন করলো, তোমার তো বাইরের বাতাস ভালো লাগে, এসিটা তো তুমি সহ্যই করতে পারো না, তাহলে গ্লাসটা তুলে দিলে যে? রূপকথা তার প্রশ্নে কোনো জবাব দিল না। বুকের ভেতরটা কেমন করছে তার, মুখটা বড্ড তেতো হয়ে উঠছে। রূপকথার বমি ভাবটা যেন বারবার বাড়ছে। রূপকথা দিশেহারা হয়ে এদিক ওদিক কিছু খুঁজেই চলছে। রূপসা যেন বুঝতে পারল রূপকথার চাহিদা। সে তাড়াতাড়ি সামনে এগিয়ে দিল পলিথিনটি। হড়বড়িয়ে রূপকথা বমি ভরিয়ে দিল পলিথিনে। মাথাটা যেন ভন ভন করে ঘুরছে তার, চোখগুলো আসছে বারবার বুঝে। রূপকথা চোখ বুঝেই বুঝতে পারছে রূপসা বারবার ছুঁয়ে দিচ্ছে তার গা মাথা। তার উৎকণ্ঠিত চিৎকার কানে বাজছে রূপকথার। ওর তো জ্বরে গা পড়ে যাচ্ছে বাবা। সাথে তার বাবারও চিন্তিত কণ্ঠ কানে এলো রূপকথার। রূপকথা যেন ঘরের মাঝে শুনছে সবটা, পুরোপুরি জাগ্রত নয়, আবার ঘুমন্ত বলাও যায় না। রূপকথা হয়তো পৌঁছে গিয়েছিল দাদু বাড়ি, কিন্তু রূপকথা গাড়িতেই জ্ঞান হারালো। চারিদিকটা শূন্য ঠেকছে রূপকথার কাছে, কিন্তু এত শুয়ে মাথা ঘামালো না রূপকথা, বরং চোখ বুজে পরম নিন্দ্রায় মধুরতা অনুভব করতে লাগলো। সিম ধরা মাথা নিয়ে জেগে উঠতেই ঘরভর্তি মানুষের সরাগান কানে এলো রূপকথার। সবাই রীতিমতো জটলা পাকিয়ে আসছে রূপকথার কক্ষে। রূপকথা তাদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো, কিন্তু তারা অনেকেই মুখে আঁচল চেপে কাঁদছে। রূপকথা অসহায় দৃষ্টিতে তাকালো তাদের দিকে, আর তাদের সান্ত্বনা দিতে ওঠার জন্য চেষ্টা করলো, কিন্তু রূপকথা ব্যথায় কুঁকড়ে উঠল। রূপকথার হাতে সেলাই লাগানো হয়েছে। ঘড়ির দিকে চোখ পড়তে বিস্ময়ে যেন থ বনে গেল। ঘড়িতে রাত 10টা। মনে করার চেষ্টা করলো দীর্ঘ কতক্ষণ অজ্ঞান ছিল। তবে রূপকথা সেই প্রশ্নের উত্তর দিয়ে দিল তার ছোট চাচি। সশব্দে নাক টেনে ফুঁপিয়ে বললেন তিনি, জানটাই বের হয়ে যাচ্ছিল মেয়ে আমাদের। 9 ঘন্টা ধরে মেয়ের কোনো হুঁশ নেই। আর তোমার ব্যান যে এত চিকন জানা ছিল না তো। ব্যাইন মানে? আমি ভ্রুকুচকে প্রশ্ন করলাম। ঠিক তখনই পাশে থাকা ডক্টর বলে উঠল, উনি উচ্চারণটা ভুল করেছেন। উনি আসলে বুঝিয়েছেন আপনার হাতের রগগুলো এতটা চিকন কেনালো দিতে অতিরিক্ত কষ্ট হয়েছে, আর আপনি এতটা উইক হয়ে গিয়েছেন হয়তো। খাওয়ার দাওয়া ঠিক মতো করেন না, প্লিজ ঠিক মতো খাবেন, সাথে মেডিসিনগুলোও। রূপকথা আলতোভাবে মাথা ছাকালো। ডক্টর চলে গেলেন। ডক্টর যাওয়ার সাথে সাথেই মেজো আম্মু আবারও প্লেট নিয়ে এলেন রূপকথার রুমে। রূপকথার মা এখনও কাঁদছে, আর তাকে সান্ত্বনা দিতে দিতে রূপকথাকে খাইয়ে দিতে লাগলো মেজো আম্মু। না খেলে যেন জবরদস্তি খাওয়াবেন, তার চেহারার ভাবধারা এমন। আর তাই বিনা বাক্যে খাবারগুলো শেষ করতে লাগলো রূপকথা। ছোটোখাটো পিচ্চিগুলো ঘরময় দৌড়ে বেড়াচ্ছে। পুরো ঘুরে মানুষের ছড়াছড়ি। বাড়িগুলো ছাড়াও আরও অনেকেই দেখতে এসেছে রূপকথাকে। নিজের মুরুক্ষার রোগী চেয়েও, নিজেকে মুমূর্ষ রোগী চেয়েও বেশি রোগা মনে হচ্ছে আপাতত রূপকথার কাছে। রূপকথারা 2 বোন ছাড়াও তাদের আরও 4টে কাজিন আছে। মেজো আম্মুর 2টা ছেলে রিশাদ আর রিয়াজ।
একজন রূপসার সাথে 10-এ আর একজন ক্লাস 8-এ। একজন রূপসার সাথে 10-এ আর একজন ক্লাস 6-এ। আর ছোট আম্মুর 2 মেয়ে যমজ, রাইমা আর রাইসা, তারা এবার ক্লাস 4-এ। চাচিরা সব কিছু পরপর তাগিদ দিচ্ছে সবাইকে ঘুমিয়ে যাওয়ার, কিন্তু সবাই নিজেদের মতো আড্ডায় মশগুল। রূপসাকেও দেখলাম কক্ষের এক কোণে চুপচাপ বসে থাকতে। কিছু সময় পর সে উদ্যোগ হলো চলে যেতে, আর মনে কিছু ভাবলাম আমি। তারপর ডাক দিয়ে থামালাম তাকে। রূপসা ফেলিয়ে তাকালো রূপকথার দিকে, সাথে তার মাও। রূপকথা নরম স্বরে বলল, মা, আজকের রাতটা রূপসা আমার সাথে থাক। সে কি রে, ও থাকলে তো তোর ঘুম হবে না। 2 বোন পুরো রাত বকবক করে কাটাবি। তাছাড়া এ বাড়িতে তো রুমের অভাব নেই, এত রেস্টের দরকার এখন। আমি ঠিক আছি, তাছাড়া আমিও চাই ও আমার সাথে থাকুক। থাক না প্লিজ। অরুণবের স্বরে মুখ কালো করে বলল রূপকথা। মা রূপকথার মুখের দিকে তাকিয়ে কিছু সময় ভাবল, তারপর আর কিছু না বলে চলে গেল কক্ষ ছেড়ে। আর রূপকথার সাথে রেগে গেলেন রূপসা। রাত অনেকটা গভীর, দূর থেকে ভেসে রয়েছে ঝিঝি পোকার ডাক। মাঝে মাঝে ডেকে উঠছে ডাহুকেও। তার সেই হৃদয় বিধয়কর ধবনী হৃদয়কে করে তুলেছে অস্থির। রূপসা অন্য পাশে ফিরে শুয়ে আছে। রূপকথা জানে তার বোনটা এখনো ঘুমায়নি, কিন্তু তার সাথে চিন্তা করে রাখা কথাগুলো বলতে কেমন সংকোচবোধ কাজ করছে রূপকথার মাঝে। কিন্তু তাকে সবটা বলাও যে আবশ্যক। মনে মনে ভাবল সে, আমি বড় বোন হয়ে তাকে কোনো বিপদগামী হতে দেখতে পারি না। রূপসা, আমি ডাকার কিছু সময় পর জবাব দিল সে। আমি দীর্ঘশ্বাস টেনে দম নিলাম, তারপর আস্তে ধীরে নিঃশ্বাসটি ছেড়ে বললাম, আমার দিকে তাকাতো। খানিক সময় নিল রূপসা, আর রূপকথা কিছুটা সময় অপেক্ষা করলো। শেষে রূপকথার দিকে মুখ করে শুয়ে পড়ল সে। নাকের মাথা হালকা লাল হয়ে উঠেছে তার, সাথে চোখগুলোও। রূপকথা আলতোভাবে বুকে জড়িয়ে নিল তাকে। একদম শান্ত মেয়ের মতো অবাক 2 চোখ করে গুটি গুটি মেরে শুয়ে আছে সে রূপকথার বুকে। কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিয়ে স্নেহ দৃষ্টি নিক্ষেপ করলো রূপকথা তার মুখ পানে। সে খানিকটা মেয়েই গেল এতে। অন্যদিকে মনে মনে কথার মালা সাজিয়ে চলছে রূপকথা। শেষে বলতে লাগলো, কাউকে ভালো লাগাটা কিন্তু দোষের কিছু নয় রূপসা। আমাদের কাউকে ভালো লাগতে পারে, কারো প্রতি মনে ভালোবাসার সাগর অনুভব করা, তাকে নিয়ে কল্পনার রাজ্যে সাজানো, নিজের সবটুকু অস্তিত্ব জুড়ে কেবল তাকে চিন্তা করা স্বাভাবিক কিছু নয়, বরং এইটা চিরন্তন স্বাভাবিক ঘটনা। তবে সব কিছুর একটা নির্দিষ্ট সময় রয়েছে। সেই সময়ের আগে অকালপক্ষ অনুভূতি বলা হয় নিষিদ্ধ অনুভূতি। আর এই অনুভূতিটি সবচেয়ে বেশি কখন মাথায় চাঙ্গা দিয়ে ওঠে জানিস? রূপসা অবাক হয়ে তাকিয়ে আছে আমার পানে, দৃষ্টিতে জিজ্ঞাসা তার। শেষে মুখ ফুটেই বলল সে, কখন? এই যে তোদের মতো বয়সের সময়। জানিস, এই বয়সটাকে বয়ঃসন্ধি বলা হয়, কারণ এই সময়টিতে প্রতিটা ছেলে মেয়ের কাছে সব কিছু অতিরিক্ত রঙিন মনে হয়। তাদের বিবেকের চেয়ে বেশি প্রাধান্য পায় তাদের আবেগ। আবেগের জর্জরিত হয়ে এই বয়সে মানুষ ভুল করে আর ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। তবে জানিস তো, তখন ভুলটিকে তাদের কাছে ভুল মনে হয় না, বরং কেউ ভুল বললে তার প্রতি রাগ হয়, ভয়ঙ্কর রাগ, যেন মনে হয় আস্তে তাকে চিবিয়ে খাই বা তাকে নিজের জীবন থেকে ভ্যানিশ করে ফেলি। আর একটা মজার বিষয় কি জানিস, এই সময় কেউ কোনো বিষয় নিয়ে হালকা কষ্ট পেলে মনে হয় তার চেয়ে কষ্টতে হয়তো দুনিয়ায় আর কেউই নেই। সে আর নিজের গণ্ডির মাঝে এক অগোছালো অনুভূতি লালন করতে শুরু করে। তার মানে কি এই সময় সবাই আমরা যেই প্রেমে পড়ি তা মূলত প্রেম নয়? আমাদের অনুভূতিগুলো কি শুধুই আবেগ? সত্যিকারের ভালোবাসা বলতে কি কিছুই হয় না আমাদের? এত সময় পর মিনমিনিয়ে প্রশ্ন করে উঠল রূপসা। আমি মনে মনে সন্তুষ্ট হয়ে অদেখা হাসি দিলাম, যা রূপসার অগোচরে থেকে গেল। আমি আমার বোনকে বেরিয়ে আনতে চাই আমার ভালোবাসার নামক ট্রমা থেকে। আমি চাই না আমার কোমল মনে যে বিষাদের কালিমা লেপ্টে আছে তা কোনো অংশে আমার বোনকে স্পর্শ করুক। বলা হয় বড় বোন মায়ের সমান। তারা নিজেদের জীবন থেকে শিক্ষা দিয়ে ছোট বোনকে শেখায়, যাতে তারা বিপদগামী হয় না। রূপসা এখনও তাকিয়ে আছে আমার মুখপানে, আমার জবাবের অপেক্ষায়। আমি মুচকি হেসে তার গালে হাত বোলালাম। আমি খুব করে অনুভব করতে পারছি রূপসা পূর্ব থেকেই অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। আর তাই আমি আবার বললাম, তাই
আর আর তাই আমি আবার বলা শুরু করলাম, ভালোবাসা আর ভালো লাগার মাঝে পার্থক্য আছে রূপসা। তবে বায়ুসন্ধিতে আমরা যে প্রেমে পড়ি সেটা মূলত ভালো লাগা। আমরা ভালো লাগাটাকেই ভালোবাসার নাম দিয়ে নিজেকে নিজের কষ্ট দিই। চারিপাশে এত সব সুখী হওয়ার বিষয় থাকতেও অযাচিত বিষয় নিয়ে কেঁদে সাগরের সৃষ্টি করি। এই যে এই বয়সে প্রেমের সূত্রপাতটা সাধারণত কিভাবে হয়? কাউকে দেখলাম, তাকে ভালো লাগলো, তাকে সুন্দর লাগলো, তাই তাকে ভালোবাসলাম, এমনটা হয় না? এমনটা নয় কি? আসলে কি ভালোবাসা বিষয়টা এমনই? এটা কি কেবল সৌন্দর্য কেন্দ্রিক? আসলে বিষয়টি এমন নয়। ভালোবাসা হলো মানসিক প্রশান্তি বা মনস্তান্ত্রিক বিষয়, মূলত মনের টান। তা সে যেমনই দেখতে হোক বা তার দোষ যতটাই হোক, তাকে আমরা অনুভব করি। তার থেকে ভালো কিছু আমার সামনে এলেও সেই আমার কাছে সর্বশ্রেষ্ঠ। তুমি কি ভালোবেসেছিলে আমান ভাইয়াকে? রূপসার এই প্রশ্নটার জন্যই হয়তো এতক্ষণ তৈরি ছিল রূপকথা, কারণ রূপকথা তাকে আগে দেখেই বুঝেছে। সে গতকালকে সবটা শুনেছে। রূপকথা খুব করে শব্দ করে গলা ছেড়ে পরিষ্কার করলো, তারপর উঠে দাঁড়িয়ে জানলার কাছে গেল। আকাশ ভাঙ্গা তালার মতো এক চিলতে চাঁদ উঠেছে, শস্য ধ্বনিতে প্রবাহমান বাতাস প্রবেশ করছে অন্তরালে। রূপকথা সেদিকে তাকিয়ে চোখ মোদালো, তারপর বলল, জানিস রূপসা, প্রথম দেখায় আমানের প্রতি আমার যে অনুভব হয়েছিল তা ছিল ভালো লাগা আর সৌন্দর্য, তার শান্ত স্বভাব, এই দেখে আমার প্রতি একটা ভালো লাগা জন্মে। জানিস তো, আমি বারবার ছুটে যেতাম তাকে এক পলক দেখতে। আর আমিও অনুভব করতে পেরেছিলাম সে আমাকে হয়তো ভালোবাসে। আসলে আমার অনুভূতিটাকে তাকে আমার ভালোবাসার নাম দিয়ে তাকে স্বপ্ন সাজিয়েছিলাম। আমি ভাবলাম আমি আজ বলবো আমার মনের কোনো জমানো সব কথাগুলো। আসলে আমারও সেই মানসিক শান্তির দরকার, সাথে রূপসারও দরকার মানসিক পরিপক্কতা। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আখের দোকান চাপিয়ে কান্না আসছে রূপকথার, কণ্ঠনালী যেন বারবার শুকিয়ে আসছে। রূপকথা জিহ্বা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিল, তারপর পরপর ঢোক গিলে নিজের বুকের বাম পাশটায় হাত রাখলো আলতোভাবে। বুকের ভেতরটা কেমন টিপ টিপ করছে, যেন ঝড় সৃষ্টির পূর্বাভাস। এই ঝড় সব কিছু ক্ষত বিক্ষত করে ফেলার ক্ষমতা রাখে। এই ঝড় রূপকথার বুকের ভিতর বহুদিন আগে দাফন করে রাখা সেই কষ্টের ঝড়। রূপসা ধিমি পায়ে উঠে এসে রূপকথার কাঁধে হাত রাখে, তার চোখে কিছু বলার অভিপ্রায়। রূপকথা আলতোভাবে মাথা চাকালো, তারপর তাকে বলতে লাগলো তার সাথে দেখা হওয়ার সময় ও কথোপকথন, আর তারপরেই বলল সেদিনের ঘটনা। সেদিন মা হুট করে অসুস্থ হয়ে পড়ায় তাকে কল দিয়েছিলাম আমি। বার কয়েক রিং করার পর একটি মেয়ে রিসিভ করে কলটি। সে আমাকে বলে আমানের সাথে ঘনিষ্ঠতার সম্পর্কের কথা। তাদের সম্পর্কের নোংরামি সে রাতে বর্ণনা করতে থাকে আমার কাছে। ঘৃণায় শিউরে উঠেছিলাম আমি সেদিন রাতে। বুকের ভেতরটা করছিল তোলপাড়, আমি যেন দিশেহারা হয়ে পড়েছিলাম। সেদিনের ক্ষত বিক্ষত হয়েছিল আমার হৃদয়। বুকের বাঁ পাশটায় অদ্ভুত যন্ত্রণা হচ্ছিল। ফুপিয়ে কাঁদতে কাঁদতে আমি বারবার বলেছিলাম আমি বিশ্বাস করি না তাকে, সে যেন আমাকে আমানের সাথে কথা বলতে দেয়। রূপকথা ফুপিয়ে কেঁদেই চলছে, বুকের ভেতরটা অসম্ভব হারে চলছে তার। এই যে পুরনো স্মৃতির নতুন হওয়া যন্ত্রণা, কাউকে গভীরভাবে ভালোবেসে তার থেকে কষ্ট পাওয়ার যন্ত্রণা, কৈশোরের কমল মনে গভীর ক্ষত সৃষ্টি হওয়া যন্ত্রণাও হয়তো এমনই। এই যন্ত্রণা বর্তনতীত, এই যে হৃদয়গন্ধিত অনুভূতি, ঝাঁঝরা হওয়া এক পাথর সময় বিষাদ অনুভূতি। রূপসা শক্তভাবে জড়িয়ে ধরে রাখে বোনকে, বনের মাথাটি তার কাঁধে, তার কাঠটি বনের অশ্রুতে সিদ্ধ। একদম বাচ্চাদের মতো করে ফুপিয়ে চলছে রূপকথা। কিছু সময় পর শোনা যাচ্ছে তার নাক টানের শব্দ। খানিকক্ষণ পর পরে কম্পিত হচ্ছে তার দেহ। সে বাচ্চাদের মতো শক্তভাবে জড়িয়ে ফোপাচ্ছে। রূপসা আলতো হাতে বোনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে।
আজ যেন সে সান্ত্বনার করে ভাষাই খুঁজে পাচ্ছে না। বুকের ভেতরটা তারও মোচড় দিচ্ছে আজ বোনের কষ্ট দেখে। রূপসা এখন খুব করে বুঝতে পারছে সে আমানকে একদমই ভালোবাসেনি, বরং তার মনে আমানের প্রতি যা ছিল তা ছিল মূলত ক্ষণিকের আকর্ষণ। অন্যথা গত রাতে তার বোনের সাথে মানুষটিকে দেখে তার মনে বোনের প্রতি রাগের অনুভূতি হতো, অথবা হতো তার হিংসে, কিন্তু তার কেবল কষ্টই হয়েছে। তবে হৃদয়ের ভেতর জ্বালা করা অনুভূতির ছোঁয়া ছিল না তাতে। আর আজ বোনের মুখে সবটা শুনে অদ্ভুতভাবে আমানের প্রতি অনুভূতি শূন্য অনুভব করছে সে। তবে রূপসার মন এখনও মানছে না আমান ধোঁকা দিতে পারে রূপকথাকে। তার বাবার কানে বাজছে আমানের বলা প্রতিটা কথা। তার কাছে সব কিছু কেমন যেন সত্যি মনে হয়েছে আমানের কথা। তার চোখে রূপকথার জন্য আকুলতা সব যেন ছিল জীবন্ত। সে বোনকে আলতোভাবে টেনে তুলে আর নিজের মুখোমুখি বসায়, তারপর শান্ত স্বরে বলে, তখন সে তোমাকে কি বলে? রূপকথা কাঁদছে এখনো, অশ্রুর ফোয়ারা নেমেছে তার আঁখি ছুঁয়েছে, যা এতদিন ঘনীভূত হয়েছিল অন্তরে। সে কাঁদতে কাঁদতে অস্থির কণ্ঠে বলেই চলল, সে আমাকে পানির শব্দ শোনায়, ওয়াশরুমের পানির শব্দ। শুধু তাই নয়, সে ঢেকে বললেও কলের কথা, কিন্তু আমান চিৎকার করে বলে সে আপাতত বিজি আছে। রূপকথা কাঁদছে। তার অশ্রু দেখে রূপসার চোখের কোনাও পানি জমা হয়েছে বিন্দু বিন্দু। রূপসাকে রূপকথা যতটা ছোট ভাবছে, রূপসা কিন্তু ততটাও ছোট নয়। রূপসা জানে সে সব কিছুই বোঝে, যা তার বোন মনে করে সে কিছুই বোঝে না। যুগের সাথে তাল মিলিয়ে চলছে এমন ভাব দেখাতে গিয়ে মানুষ আল্ট্রা মডার্ন হয়ে যাচ্ছে। আর এই কারণে অনেক খুঁটিনাটি বিষয় যা বড়রা মনে করে ছোটরা জানেই না, তা হয়তো তারা তাদের চেয়েও ভালো জানতে ও বুঝতে শুরু করে। তারা অনেক কিছু সম্পর্কে অবগত হয় এবং তা নিয়ে নিজেদের মতামত তৈরি করতে পারে। রূপসা আনমনে ঠোঁটে চিমটি কাটতে কাটতে কিছু ভাবল, তারপর মিনমিনিয়ে বলল, তুমি তাও এই ব্যাপারে আমান ভাইয়ের সাথে কথা বলতে পারলে আপু, সামনাসামনি? তোর কি ধারণা আমি যাইনি তার সাথে কথা বলতে? আমি গিয়েছিলাম তার সাথে দেখা করতে, কিন্তু গিয়ে কি দেখলাম জানিস? মায়া নামের মেয়েটা, সে ফোন ধরেছিল, সে সিঁড়ি ঘরে দাঁড়িয়ে আছে আর তার ওড়না আমানের হাতে। সে মায়াকে তার পরম যত্নে পরিয়ে দিচ্ছে। মায়ের মুখে প্রাপ্তির হাসি, আমানের মুখেও নেই কোনো বিরক্তির ছাপ, এবং তার মুখে ভাব স্বাভাবিক। আর একটু পর তারা এক গাড়ি করে বেরিয়ে গেল বাইরে। রূপসা বাকরুদ্ধ। সে রূপকথাকে কি বলে সান্ত্বনা দিবে জানা নেই তার। সে কেবল এতটুকুই জানে তার বোনটি ভালো নেই। তার বোনটি হাসির আড়ালে নিজের দুঃখকে বুকে দাফন করে রেখেছে। ভালোবাসা নামক কঠিন অসুখে জর্জরিত হয়ে আছে সে বহু আগ থেকেই। রূপকথা রূপসার কোলে মাথা রেখে শুয়ে আছে, আর রূপসা আজ বড় বোনের নেই তার মাথা কেটে দেয় বিলি। রূপকথা পরম শান্তিতে চোখ মোধে, কানের আওয়াজ আর শোনা যায় না। হয়তো রূপকথার আঁখিতে নেমে এসেছে নিদ্রা। রূপসা বোনকে কোল থেকে সরায় না, বরং তার মাথাটি কলে নিয়ে বসে থাকে। সে জানে না আমার আর রূপকথার ভাগ্যে কি আছে, তবে সে জানে ইকরাম ভাইয়ের সাথে তার বোনের বিয়েটা হলে মেয়েটি মোটেও সুখী হবে না। ভাইয়াটি তাদের বড় দাদুর নাতি, তিনি অনেক আগে মারা গিয়েছেন। আর ইকরাম আপাতত বিদেশে সেটেল। সে কেবল বিয়ে করতে আসছে এখানে, বিয়ে করে নিয়ে যাবে রূপকথাকে। তবে রূপসার ভাবনা এতটাই যে রূপকথা কি সুখী হবে? রূপসা বারবার কানে বাজছে আমানের বলা শেষ কথাটি। শেষ কথাটি মনের অজান্তে যেন রূপসা অপেক্ষায় আছে সব ফুল ভেঙে তার বোনকে সুখময় সকালে উদ্ভাবনের। সে চায় যে কোনোভাবে আমানের বলা কথাগুলো যেন সত্যি প্রমাণিত হোক, আর তার বোন আমানের বুকে মাথা রেখে তার হৃদকম্পন অনুভব করুক। নিজেদের অনুভূতির সাগরে দুজন ডুব দিক, আর আনাবিল ভালো লাগার নিমজ্জিত হোক। আজ এই বাড়িতে আমরা এসেছি 5 দিন। দাদুর সাথে এখনও দেখা মেলেনি আমার। তিনি আমরা আসার একদিন আগে চট্টগ্রাম শহরে গিয়েছেন। হাড়ের সমস্যাটা তার আবার বেড়েছে, আর এবার নাকি তিনি ভালো একজন ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, এমনটা বলেছে বাকিরা। হয়তো আজকালের মধ্যে তিনি চলে আসতে পারেন, যদিও তখন সবার হেয়ালিপনার নিয়মটাও কমে আসবে। আমি আনমনে এইসব ভেবেই চারপাশটা দেখতে লাগলাম। বড় দাদুদের আঙিনায়
বড় দাদুর আঙিনায় গিয়ে দাঁড়ালাম। পুরনো আমলের রাজকীয় বাড়ি এটি। এখানে আপাতত আমার আসা বারণ, কারণ এইটি আমার ভবিষ্যৎ শ্বশুর বাড়ি। কথাগুলো মনে হতেই মনের অজান্তেই বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। আসলেই আমরা যা চাই আমাদের সাথে তা হয় না, মনে মনেই ভাবলাম আমি। এই যেন নিজেকে নিজের দেওয়া সান্ত্বনা। আজ 5 দিন পর রূপকথার বিয়ের ডেকোরেট সামনে এগিয়ে আনতে রূপকথাই বলেছে তার বাবাকে। হয়তো এই বিক্ষোভটি চিন্তাধারা থেকে নিজেকে বের করে আনতেই এই ব্যবস্থা করেছে। তাই উস্কুস্কভাবে বাড়ির ভেতরে ঢুকে উকি দিল। যাকে খুঁজছে সে বেরিয়ে আসছে কিনা তাই দেখা যেন তার মনের অভিপ্রায়। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না রূপকথার। কিছুক্ষণ পর দেখা মিলল সেই চেনা মুখ আর ভুবন ভরানো সেই হাসি মুখ করে বেরিয়ে রূপকথাকে জড়িয়ে ধরল। তারপর উসখুস কণ্ঠে বলে উঠল, কি গো দেবরানী, স্বামীকে খুঁজছো? হাই, কত রোমান্টিক গো তোমরা। সেও তোমাকে দেখতে চেয়েছিল এসেই। দেবর গিয়েছে ঘাস কাটতে, আমি তো দেবরের রূপসী ভাবিটাকে খুঁজছি গো। আমিও এক চোখ টিপ মেরে বললাম। আমার কথায় খিলখিলি হেসে দিল ভাবি। আমি মুচকি হেসে তাকালাম তার পানে। একদম কিশোর সুলভ হাসি তার। তাকে দেখে কে বলবে এই মেয়েটা চট্টগ্রাম ভার্সিটি থেকে অনার্স শেষ করেছে। ছোটোখাটো গোলগাল মিষ্টি চেহারা অধিকারী সে। মনটাও ষোড়শীদের মতো সতেজ। এ যেন ভাবি কম বান্ধবী আমার। তোমার কি মন খারাপ? তার প্রশ্নে চমকে তাকালো রূপকথা। তার পানে মেয়েটা যেন জাদু জানে। তার বিয়ের পর থেকেই দেখছে তার কাছে কিছুটা লুকানো দায়। তবে রূপকথা চেষ্টা করলো এবার লুকাতে, আর তাই আমতা আমতা করে মুখে মেখে হাসি ঝুলিয়ে পড়ল, মন খারাপ হোক আমার দুশ্মনের, 5 দিন পর আমার বিয়ে। আমার তো মনটা উড়ু উড়ু করছে এখন। সত্যি তাই? তার সন্দেহান প্রশ্ন। সে এখনো তাকিয়ে আছে রূপকথার পানে, জহুরি চোখে ঢেলে। রূপকথা ধরা পড়ার ভয়ে কিছু বলতে চাইল না, কিন্তু কথার মালা যেন সাজিয়ে উঠতেই পারছে না। গ্রহণযোগ্য উত্তরের আশায় পরপর ঢোক গেলে কিছু বলার আগেই সেখানে বাচ্চা পাটি নিয়ে হাজির হলো রূপসা। এক হাতে তেঁতুলের গুচ্ছ, তার আর অন্য হাতে লবণ। সে লবণ মাখিয়ে খেতে তৃপ্তি ঠেকুর তুলল। তাকে দেখে মনের অজান্তেই যেন স্বস্তি নিঃশ্বাস ফেল রূপকথা। সে তেঁতুলে এক কামড় বসিয়ে আয়ুষী ভাবেই বলে উঠল, ওর মন খারাপের কি আছে গো সাগরের বউ? তুমি কি বিয়ে করে অশান্তিতে আছো? বিয়ে হলো গিয়ে সবচেয়ে মজার জিনিস। তা হলো চকলেটের চেয়ে বেশি মজাদার। বিয়ে মানে ফুর্তির বিষয়। না আছে পড়ার টেনশন, না মায়ের শাসনের। শুধু সুন্দর সুন্দর শাড়ি পরে ঘুরবে। তার কথায় ঠোঁট চেপে হাসছে রূপকথারা দুজন। কিন্তু সে বিয়ের সুবিধা নিয়ে বড় লেকচার ঝরছে। চোখে মুখে তার বিজ্ঞার আভা। সে যে কত ডজন বিয়ে করে বসে আছে, আর বিয়েটা তার কাছে হাতের মোয়া। বিয়েটা শুধু তোর জন্যই মজাদার গাধি। খেয়ে খেয়ে ফুলতে থাকা গাধির জন্য বিয়ে করা আর না করা এক সমান। সংসারের কাজগুলো তো কোনো চিন্তা নেই, সেগুলো কে করবে শুনি? তোর জামাইয়ের বিয়ে করা আরেক বউ? হাসতে হাসতে বলে উঠল রিশাদ। রূপসা তেলে বেগুনে জ্বলে তাকালো তার দিকে। রিশাদের সবচেয়ে প্রিয় কাজ হলো রূপসাকে জ্বালানো। সে সুযোগ খুঁজে রূপসাকে খোঁচানোর। তার মতে সে এতে আলাদা তৃপ্তি পায়। রূপসাও কম যায় না। প্রতিবার সে মেরে ক্ষত সৃষ্টি করে রিশাদের গায়ে হাতে। আচরের সাথে যেন কিলফ্রি। অন্য সবার ক্ষেত্রে সমবয়সী কাজিন বন্ধুর মতো হলেও তারা স্বভাবে জাতশত্রু। রূপসা অতিমাত্রায় খেপেছে রিশাদের কথায়। সে দাঁতে দাঁত চেপে বলে, আহাম্মক, তোকে কি বলেছি নাকি যে আমি বিয়ের জন্য মরে যাচ্ছি? বিয়ের জন্য নয়, আসলে তুই পড়ালেখা ছাড়ার জন্য মরে যাচ্ছিস। এই যে এখন কোনো বুড়ো চুলা ছাড়া বিসিএস ক্যাডার তোর জন্য বিয়ের কথা বলতে আসলেই তুই তার গলায় ঝুলে পড়বি বিনা নোটিশে। এমনও তো হতে পারে তুই তার হাতে পায়ে ধরেই বিয়ের জন্য রাজি করিয়ে ছাড়লি তাকে। আমি কি জানি না তোকে? তোর তো কোনো বিশ্বাস নেই, তুই হলি একটি অবিশ্বাসী প্রাণী। রিসাদ্দা, কি বললি তুই? শালা, সামনে এসে মুখোমুখি কথা বল। দূরে দাঁড়িয়ে গলাবাজি করিস কেন ব্যাটা হাফ লেডিস? তোকে আমি কেবল একবার হাতের কাছে পাই, তোর
শনপাপড়ি মতো চুলগুলো সব ছিঁড়ে আকাশে উড়িয়ে দিব দেখিস। তোরগুলো কি করে? ঝাড়ু, এদিকে দে তো, আমি বিক্রি করে কটকটি খাই। তাই না? তুই কটকটি খাবি? দেখি কাছে আয়, এসে নিয়ে যা। দেখি তোর বুকের পাটা কত বড়। তোর হলদে দাঁতগুলো যদি না আমি আজ একটা একটা করে তুলে গুলতি না বানিয়েছি, তাহলে আমার নামও রূপসা নয়। রূপসা দৌড় দেয় রিশাদের পিছু পিছু, আর রিশাদ ফেংচি দিয়ে দৌড়ে চলে যায় সামনে। পিচুগুলোর সবার মাঝে দুদল ভাগ হয়ে গিয়েছে। তারাও নিজেদের ভেতর তর্ক করছে কে জিতবে আর কে মারগুলো কে আগে খাবে তা নিয়ে। আর রূপকথা যেন নির্বাক দর্শক হয়ে দেখছে সব। রূপকথা কয়েকবার থামাতে চাইছিল, কিন্তু সবাই জানে তারা এভাবেই থামবে না। আচমকা বাড়ির উঠোনে এসে দাঁড়ায় দাদুর বড় কালো গাড়িটি। সাথে সাথে গোলযোগ বন্ধ হয়ে যায় পুরো ঘরে। মুহূর্তে রূপসা আর ঈশাদ পাশাপাশি দাঁড়িয়ে যায় ভদ্র ছেলেদের মতো। দেখে মনে হয় যেন তারা এক দেহে দুটি প্রাণ। রূপকথা সুন্দরভাবে দাঁড়িয়ে যায় তাদের পাশাপাশি। কয়েকজন পিচ্ছি গিয়ে মা চাষিকে নিয়ে আসে দাদু আসার খবর, কারণ দাদু ঘরে ঢোকার আগেই তাকে সালাম দেওয়ার নিয়ম এই বাড়িতে। দাদু গাড়ি থেকে নামতেই সবাই একসাথে সালাম দিলেন তাকে। তারপরে যে দাদু গাড়ি থেকে নামলেন তাকে দেখে হতবাক হয়ে গেলাম আমি। মনের অজান্তে গা হাত কাঁপতে লাগলো রূপকথার। সব কিছু যেন স্বপ্নের মতো ঠেকছে রূপকথার কাছে। গাটাও দুলছে থেকে থেকে। রূপকথা কয়েকবার চোখ বন্ধ করে খুলে তাকালো তার পানে। দাদুর পাশে তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিটি যার থেকে পালিয়ে এখানে এসেছে রূপকথা। দাদু পরম মমতায় তার কাঁধে হাত দিয়ে আছে। তা দেখেই রূপকথার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। হঠাৎ দাদু সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, সবাই দেখ, এই হলো আমার নাতি, আমার রাবেয়া ছেলে, এ বাড়ির একমাত্র মেয়ের একমাত্র ছেলে আরাফুল আমান। পেশায় সে একজন নামকরা হার্ট স্পেশালিস্ট। নিজের মেয়ের কিডন্যাপারকে কেউ এইভাবে কবজি ডুবিয়ে খাওয়াতে পারে, তা হয়তো আমার মাকে না দেখলে বুঝতেই পারতাম না। তিনি মনের সুখে রান্না করে চলেছেন যেন রান্নার মেলা বসবে আজ টেবিলে। মাংসের পদই 10 রকমের, রেজালা আর ভুনাই করেছেন উনি কয়েক রকম করে। আমি হতাশজনকভাবে মাথা দোলালাম। তারপর বেরিয়ে আসতে চাইলাম রান্নাঘর ছেড়ে, কিন্তু মা আমাকে রাস্তাতে আটকে দিলেন আর ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, এই রূপকথা, দেখ তো আইটেম ঠিক আছে, আরও কি বাড়াবো? কলিজা পোনাটা খেয়ে দেখ তো কষা ঠিক মতো হয়েছে কি না, আর চিংড়ির মালাইকারিটা দেখ তো এইটার রঙটা ঠিক এসেছে। আর কত করবে মা? সে তো আর নতুন জামাই নয় যে এত খাবারের মাঝে তাকে চুবিয়ে মারবে। প্রবল ঝাঁঝের সাথে মুখে একরাশ বিরক্তি ঢেলে জবাব দিলাম আমি। মা যেন স্তব্ধ হয়ে তাকালেন আমার প্রাণে, সাথে রাগও। আমি সম্পূর্ণ উপেক্ষা করে ফ্রিজ খুলে আইসক্রিমের বাটিটা বের করে তাতে চামচ ডুবালাম। এত আদিক্ষেতা জাস্ট অসহ্য ঠেকছে আমার। আপাতত আইসক্রিম খেলে যদি মুডটা চেঞ্জ হয়। মার যেন আমার সুখ সহ্য হলো না। তিনি এক ঝটকায় আমার হাত থেকে আইসক্রিমের বাটিটা নিয়ে ঝাঁঝালো স্বরে বললেন, বাপ মেয়ে দুইটাই হয়েছে যেমন, কারো খাওয়া দেখতে পারে না কেন রে? একদিন ছেলেটাকে ভালো মন্দ খাওয়ালে কি তোর বাপের ধনসম্পদে টান পড়বে? তোর বাপের ব্যাংকের টাকা পয়সা সব অর্ধেক হয়ে গিয়ে কি আধবেলা তোদের ভিক্ষা করে কাটাতে হবে? বুঝছিস, মানুষকে প্রাণ খুলে খাওয়াবি, দেখবি সম্পদ হুড় হুড় করে বাড়ছে, এতটাই যে মঙ্গল গ্রহেও ব্যাংক খুলে টাকা রাখতে পারবি। আমাকেই দেখ, আমি আছি বলেই আজ তোর বাবার এত সম্পদশালী। রূপকথা বিরস মুখ করে মাথা ছাকালো। মায়ের টেপ বাজতে শুরু হলে যে তা বন্ধ হয় না সে তো জানায়। তারপরও মিনমিনিয়ে বলল, মানুষকে খাওয়ানো যায় মা, লেজ কাটা হনুমানকে নয়। লজ্জা ছাড়া বেশরম হতচ্ছাড়া, বিনা দাওয়াতের অতিথি। রূপকথা আনমনে মুখ পাকালো। শেষের লাইনটি হয়তো জোরেই বলে ফেলেছে সে, আর এই কারণেই সাথে সাথে মায়ের জোর চেঁচামেচি কানে এলো তার। মা গলা ছড়িয়ে বক্সে তাকে। রূপকথা তাড়াতাড়ি বেরিয়ে গেল রান্নাঘর ছেড়ে, কারণ সে জানে এখানে আর কিছুক্ষণ থাকলে তার মা কেবল তার পিন্ডি চটকাতেই বাকি রাখবে। রূপকথা বাইরে থেকেই শুনছে তার মা চাচিরা এখনও আমানকে নিয়েই আছে, আর তার মা তো গলা ছড়িয়েই বলছেন, বুঝছি ছোট,
আমার তো 5 বছর আগেই মনে হয়েছিল ছেলেটা আমার আপন কেবি। ইস, কত করেছিল ছেলেটা তখন আমার জন্য, কত যত্ন আত্মি। রোজ দেখতে যেত সে আমায়। ইস, ঘরের ছেলে বলেই তো এত মায়া, কি বল? মায়ের কণ্ঠনালী ছেড়ে যেন প্রশংসার ফোয়ারা বয়ে চলছে। আমি রাগে গজগজ করতে করতে সামনে পা ফেলে হাঁটতে গিয়ে ছোট পিঁড়িতে খেলাম হোঁচড়। হুমড়ি খেয়ে পড়তে নিলাম নিচে। পাশে থাকা দরজাটি ধরে সোজা হয়ে দাঁড়ালাম আমি। পায়ের কানি আঙুলটা তীর তীর করে ব্যথা করছে। দাঁতে দাঁত চেপেও সেই ব্যথা সহ্য করা যায় না। রাগ যেন এতে কয়েক গুণ বেড়ে গেল আমার। আমি রেগে সজোরে লাথি দিয়ে বসলাম পিঁড়িটিতে। নিজের ভুলে অন্যকে কষ্ট দেওয়াটা অনৈতিক। পরিচিত কণ্ঠস্বর হুট করে কানে আসতেই ভ্রু কুঁচকে সামনে তাকালাম আমি। বুকের ওপর হাত গুঁজে হিরো ভঙ্গিমায় আমার প্রাণে তাকিয়ে আছে সে। ঠোঁটটা কিঞ্চিত বাঁকানো আর চোখে উপহাস স্পষ্ট। আমি চোখ ছোট ছোট করে তাকালাম তার প্রাণে। তারপর নাক ফুলিয়ে বললাম, সবাইকে নিজের মতো ভাবটাও কিন্তু অনৈতিক। আর তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে একদম তার মুখ বরাবর দাঁড়িয়ে উপহাসের ছলে বললাম, হ্যাঁ, দাদুর নাতি। বাহ, তা দাদুর কি নাতি জানে যে তার গুণধর গ্রেট নাতি তার আদরের নাতনিকে কিডন্যাপার করেছিল? আমার কথায় আমানের মুখটা কেমন চুপসে গেল। মাথা নুইয়ে দাঁত দিয়ে নোকটা কাটতে লাগলো। তার এমন অবস্থা দেখে খানিকটা মায়া লাগার কথা আমার, কিন্তু আমি মায়া লাগালাম না, বরং নিজেকে আরও কঠোর করার ভঙ্গিমায় বললাম, সমস্যা নেই, যত যাই হোক আপনি আমার কাজিন হন। বড় ভাই হিসেবে ছোট বোনের বিয়েতে তো আসতেই পারেন। আর এসে যখন পড়েছেন, আই হোপ আমার বিয়েটাও ভালোভাবে এনজয় করবেন। আর যেহেতু 5 দিন পরেই আমার বিয়ে, আমি চাইবো আমার বিয়েটা একদিন আমার মতনই মনের মতন ধুমধামেই হোক। আমি এক ঝটকায় পেছনে ফিরে হাঁটা ধরলাম। আমি জানি আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি একদমই বোঝাতে দিতে চাই না তাকে আমার অনুভূতির খবর। সে না জানুক, কিছুই না জানুক। সে না জানুক আমার ব্যথিত হৃদয়ের খবর। আমার বুকের হাহাকারের শব্দ কেবল আমি শুনতে চাই। আমি চাই না কেউ সেই হাহাকার দেখে উপহাস করুক। আমার বুকের ভিতরটা খুব করে জ্বলছে রূপকথার বলা বাক্য। রূপকথা পিছনে ফিরে তাকালে হয়তো তার চোখে পড়তো আমানের হৃদগদ্ধ বেদনার খবর। তার হৃদয়ে পড়তো জমে থাকা ব্যথার কবিতার আভাস। আঁকি শুয়ে গড়িয়ে পড়া অশ্রু কণাগুলো মুছে পিছনে ফিরতেই রূপসাকে দেখলো আমান। মেয়েটার মুখ থমথম করে তাকিয়ে আছে তার পানে। মেয়েটিকে দেখে আত্মগ্লানি হলো তার মনে। সে আমতা আমতা করে কিছু বলতে চাইল, কিন্তু সে বলার আগেই রূপসা বলে উঠল, আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে ভাইয়া, ছাদে চলুন। আমার মাথা ঝাঁকিয়ে রূপসার পিছু পিছু রওনা দিল ছাদে। মুখে কোনো শব্দ ছাড়াই আমার রূপসার পাশাপাশি দাঁড়িয়ে আছে ছাদের এক কর্নারে। এখানে বাতাসের দাপটটা অতিমাত্রাতিক। শো শো করে প্রবাহমান বাতাসে বাড়ির পাশে সুপারি গাছগুলো বারবার বাড়ি খাচ্ছে বাড়ির সাথে। নিচে দিঘির পানিগুলো অস্থির ভঙ্গিমা করছে টলমল। মৌনতাও তুলছে এখন অন্যরকম সুর। শেষে মৌনতা ভাঙল আমান। সে আলতোভাবে মাথা নুইয়ে অপরাধী ভঙ্গিতেই বলল, আই এম সরি রূপসা, তোমাকে এভাবে হার্ট করার ইচ্ছে একদমই ছিল না আমার। আসলে আমার সাথে যা করেছেন তা খুব সামান্য, বলতে গেলে নগণ্য। আমি বড় ভাই, মজা করেছেন এমনটা ভেবে মাফও করে দিতে পারি, কিন্তু আমার আপু, ওনার সাথে আপনার করা কাজগুলো তা কি আদৌ ঠিক ছিল? আমানের কথায় মাঝখানে বলে উঠল রূপসা। আমান বিস্মিতভাবে তাকায় তার পানে। সে বুঝতে পারে রূপকথা মন উজাড় করে সব কথা বলছে রূপসাকে। আর তাই আমান এবার শেষ চেষ্টা করে। সে মিনতি করে জানতে চায় রূপসার কাছে তার অপরাধ। আর রূপসা অরগলভাবে বলেই চলছে সবকিছু শুনে বিস্ময়ে বনে গেছে আমান। রাগে দুঃখে চোখ ফেটে কান্না আসতে চায় তার। সে এক হাতে নিজের চুল টেনে ছিটতে ছিটতে বসে পড়ে ছাদের ফ্লোরে। তারপর হু হু করে কেঁদে ওঠে। রূপসা অবাক চোখে তাকায় আর আমানের থেকে জানতে চায় সকল বিষয়, কিন্তু আমান কোনো উত্তরই দেয় না তাকে, বরং ফ্লোরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, খুব শীঘ্রই সবটা বলবো আমি তোমাদের। ততদিন দয়া করে ধৈর্য ধরো আর তাকে বলো না তুমি এইসব আমাকে বলেছো।
রূপসা আলতো মাথা ঝাঁকিয়ে চলে যায় আর আমান জায়গাতেই বসে ফোপায়। সব কিছু এমন পানির নেই পরিষ্কার হয়ে উঠেছে তার কাছে, আর এতে অশ্রুগুলো জমাট বাঁধতে শুরু করেছে তার আখির কোণে। খাবারের টেবিলে আমানকে দেখে মনে হচ্ছে সে কোন রাজধীরাজ। কয়েকজন দাস দাসী যেন কেবল তার সেবায় নিযুক্ত করে, আর এই দাস দাসীগুলোই আমার ঘরের লোকজন। এক একজনের আহ্লাদ দেখে গা জ্বলছে আমার। খাবারের পর খাবার তুলে দিচ্ছে তার আমানের পাতে। এদিকে তাদের আদরের মেয়ের পাতে যে খাবারই নেই তা যেন চোখেই পড়ছে না তাদের। একজনের দরদ এতটা যেন ও দরদের ফ্যাক্টরি বানাতে পারবে আমার বাপ চাচারা। আজ তারা নেই বলেই এসব পরের মেয়ের এত সাহস। মনে মনে যখন আমি এইসব ভাবছিলাম, ঠিক সেই সময় ইমরান প্রবেশ করলো আমাদের বাড়িতে। যদিও সে পূর্ব পরিচিত নয়, কিন্তু তার ছবি আগেই দেখেছি আমি, আর তাই তাকে চিনতে একদমই বেগ পেতে হলো না আমার। তাকে দেখতেই মনে দুষ্টু বুদ্ধি খেলে গেল আমার। আমি মনে মনে ছক কষে উঠে দাঁড়ালাম। তারপর চোখে মুখে অতি প্রসন্নতা ভাব ফুটিয়ে তুলে একদম তার মুখোমুখি গিয়ে দাঁড়ালাম। সে বিস্মিতভাবে তাকিয়ে আছে আমার প্রাণে। হয়তো এখনও শখে আছে সে। আমার থেকে এমন আচরণ পাওয়াটা তার জন্য স্বপ্নাতীত। অন্যদিকে আমারও বিস্মিত। আমি তাদের অলক্ষ্যেই দেখা হাসি হাসলাম। তারপর তাদের আরও ঝটকা দিতে বললাম, আপনি এসেছেন? জানেন না কতটা সময় আপনার অপেক্ষা উন্মুখ ছিলাম আমি। তারপর মুখে লজ্জাভাব ফুটিয়ে আলতো মাথা নুয়ে ওনার এক পাশটা ঘুরিয়ে ঘুরিয়ে বললাম, আসলে আপনাকে ছবিতে দেখেই আমার মনে আপনার প্রতি গাঢ় অনুভূতি জন্মেছে, আর সেই অনুভূতির জোয়ারেই এতটাই। খুক খুক শব্দ তুলে কাশতে আরম্ভ করলো আমান। খালি গলায় বিষম খেয়েছে সে। চোখগুলো রক্তিম হয়ে গিয়েছে তার, যেন চোখ ফেটে পানি আসার জোগাড় হয়েছে। সে অনবরত কাশছে, আর অন্যদিকে তার কাশি বাড়ার সাথে সাথে তার সেবাও বেড়ে যাচ্ছে দ্বিগুণ। রূপকথার মা তো তার মাথায় তালুতে ফু দিতে দিতে কিছু বলতে লাগলো। মায়ার সাগর যেন আপাতত রূপকথার মায়ের বুক থেকে ওই আমান শয়তানটার দিকেই বহমান। রূপকথার চোখ কটকটিয়ে তাকালো তার পানে, তারপর মনে মনে জপল, চান্দু আগে আগে দেখো তো হোতা হে কেয়া। তারপর আমার মুখে মেকি হাসি ঝুলিয়ে ঢেলে দূরে তার সামনে দাঁড়িয়ে বললাম, ভাইয়া এমন হুটহাটভাবে ভীষণ খান কেন আপনি? খাওয়ার সময় শুধু খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে খাবেন, তাহলে মোটেও এমনটা আর হবে না, ওকে ভাইয়া? আর সে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকালো। এই আমান যেন আমাকে রোস্ট করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তার চোখ দুটো কেবল আমার দিকে তাকিয়ে এইটুকু বলছে, আয় বোনাই, আমার কাছে আয়, তোরে আমি ক্রোধ নালে রোস্ট করি, তারপর মজা করে গিলে খাই। আমি পরপর ঢোক গেলাম। আপাতত এখানে থাকাটা ক্ষতিকারক ঠেকলো আমার কাছে, তাই ধিমি পা ফেলে পেছনের দিকে হেঁটে কক্ষরে ত্যাগ করলাম আমি। সূর্যটা হেলে পড়েছে দিগন্তে। বেশ অনেকটা সময় কেটে গেছে সেই ঘটনার। বাইরে থালের মতো গোলাকার একটা চাঁদ উঠেছে। আজও হয়তো পূর্ণিমা। আমার হুট করেই মনে হলো আমি গিয়ে দিঘির পাড়ে বসি। ভরা চাঁদের যোচনায় দিঘির পানিতে যেই মনোমুগ্ধকর সৌন্দর্যের সৃষ্টি করে তা দেখার অভিপ্রায় জন্মেছে আমার মনে। আর তাই সেই প্রাকৃতিক সুধা পানের লক্ষ্যে আমি পা বাড়ালাম দিঘির দিকে। শানবাঁধা দিঘি, সুন্দর সিঁড়ি বেয়ে নিচে নামা যায়। আবার দিঘি ঘাটে বসেও দেখা যায় জলের চন্দ্রের খেলা। দিঘি নিটল জলের দিকে তাকালে মনে হয় উদাসীন হয়। মন চায় কারো উপস্থিতি, মন চায় সে হবে কারো প্রিয়, যাকে আষ্টে পিষ্টে জড়িয়ে তার বুকে মাথা রেখে দেখা যাবে এই জল খেলা। আচমকা কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রূপকথাকে। রূপকথা চমকে ওঠে, বুকের ভিতর হাতুড়ি পেটা হচ্ছে। বুকের ভিতরটা কেমন হু হু করে উঠল মুহূর্তে। এই স্পর্শ রূপকথার খুবই চেনা। সে ইসমাইল তার হৃদয়ে জুড়ে আঁকা। রূপকথা নিজেকে ছাড়িয়ে নিতে চাইল তার কাছ থেকে, কিন্তু সে একদম কানের কাছে মুখ করে শব্দ তুলল। রূপকথা সেই শব্দ করে কেঁপে উঠল। আর যেন সেই শব্দ রূপকথার মাঝে সীমাবদ্ধ। মনের অজান্তে শান্ত হয়ে আসে রূপকথার দেহ। অজানা ভালো লাগা জমে ওঠে তার। সে মুচকি হাসে। তার নিঃশ্বাসের মাঝে সেই হাসির ঝংকার ওঠে। রূপকথা চোখ খিচে আড়ষ্ট কণ্ঠে বলে, আপনি এখানে কেন?
তোমার মনে তুমি অন্য কারো জায়গা দেওয়ার জন্য উতলা হয়ে উঠেছ, তাই নিজের চিহ্ন এঁকে দিতে এলাম তোমার মনে। সে মাদক ঢালা শান্ত কণ্ঠে বলে উঠল। আমি আবার কম্পিত হলাম। তার অস্পষ্ট স্বরে বললাম, মানে? সে উত্তর দিল না, কেবল হাসলো শুধু, হাড়ে হিম ধরানো সেই হাসি। হঠাৎ সে আমার ঘাড়ে মুখ নামিয়ে আনলো, গভীরভাবে আদর করতে লাগলো সেথায়। আচমকা তার এমন স্পর্শে অন্তর আত্মা যেন কেঁপে উঠল আমার। আমি বরফের মতো জমে গিয়েছি। খামচে ধরলাম তার হাত। সে সেইভাবে কিছু সময় ঝাঁঝালো আদরে ভরিয়ে তুলতে লাগলো আমায়। তার সেই স্পর্শ আমাকে ভেতর থেকে কাঁপিয়ে তুলছে। আমি চোখ খিঁচে তার থেকে নিজেকে আলাদা করতে বৃথা চেষ্টায় মগ্ন। অনেকটা সময় পর সে ছেড়ে দিল আমায়। আমি এখন মূর্তির মতো জমে বসে আছি জায়গাতেই। সে হেসে বলল, এটা লাভ বাইট। যখন চোখে পড়বে ভাববে কেউ উন্মাদের মতো তোমাকে ভালোবাসে। তার অনুভূতি জুড়েই কেবল তোমার অস্তিত্ব। সে তোমার মাঝে বিলীন করতে চায় নিজেকে। আর তুমি হৃদয় কম্পিত অনুভূতি। আর সে কেবল তোমার প্রেমের সাইকো। গোলার কাছের কালচে দাগটি এখনও গাঢ়ভাবে দৃশ্যমান। ঘটনাটি ঘটে গিয়েছে আরও একদিন আগে, কিন্তু এর রেশ যেন আজও আমার দেহে বা মনে বিদ্যমান। মনে মনে কথাটি ভেবে গলাবদ্ধ কামিজটি পরে নিলাম আমি। কারো সামনে ইতস্তত হওয়ার কোনো ইচ্ছে তো নেই আমার আপাতত। আমার চিহ্ন আমার মাঝেই থাক। আজ আমার গায়ে হলুদ, আর কাল ইমরানের। আসলে একই বাড়িতে বিয়ে হওয়ায় দুজনের গায়ে হলুদের অনুষ্ঠান ভিন্ন ভিন্ন দিনে রেখেছে বাড়ির সবাই। এতে নাকি মজা দ্বিগুণ হয়। আমি গভীরভাবে দীর্ঘশ্বাস ফেললাম। এত মজার মাঝে নিজেকে কষ্টের নীলপদ্ম মনে হচ্ছে আজ। আপন মনে এই সব ভাবতে ভাবতে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বাইরে বের হতেই রূপসার সাথে দেখা হয় আমার। হলুদ সাদা মিশেলের কামিজের চমৎকার লাগছে তাকে। সুন্দর ফুলের গহনাটাকে লাগছে তরতাজা বাগানের মিষ্টি ফুল। তাকে দেখে আমি মুখে আমি মিষ্টি হাসি ফুটালাম। কিন্তু সে আমাকে দেখতে পেয়ে এগিয়ে এলো সামনে। তারপর আমতা আমতা করে বলল, একটু ছাদে যাবি? কেন? অনুষ্ঠান তো নিচে। আমি অবাক হয়ে প্রশ্ন ছুড়লাম। রূপসা আবারও আমতা আমতা করতে লাগলো। ওড়নার এক পাশটা আঙুলে পেঁচাতে পেঁচাতে কিছু বলতে গিয়ে থেমে গেল। আমি ভ্রু কুঁচকে তাকালাম তার প্রাণে। সে কেমন শুকনো ঢোক গিলল। তারপর বলল, তোকে কিছু দেখাতে চাই, তাই নিয়ে যাচ্ছি, চল আমার সাথে প্লিজ। আমি আর কোনো তর্ক না করে পিছু পিছু ছাদে রওনা দিলাম। রূপসা নিঃশব্দে আমার হাত ধরে হেঁটে যাচ্ছে, আর আমি হাঁটছি তার ঠিক পেছনে। এই মেয়েটি আজকাল একদম বুঝতে পারে না আমি কি চাইছে বা কেন চাইছে। সব কিছু সবসময় থাকে আমার কল্পনাতে। আকাশটা বড্ড মেঘ করেছে আজ। মেঘলা আবহাওয়ায় কালচে নীল আকাশ, যেন এক্ষুনি নামবে বর্ষণের ধারা। আকাশটা বড্ড মেঘ করেছে আজ। মেঘলা আবহাওয়ার কালচে নীল আকাশ যেন এক্ষুনি নামবে বর্ষণের ধারা, আর স্নিগ্ধ করে তুলবে প্রাকৃতিককে। চারদিকে মাতাল বাতাস বহমান, আর সেই বাতাসের সাথে ভেসে আসছে মাটির সুধা গন্ধ। কপালের ওপর ছোট চুলগুলো বারবার আঁচড়ে পড়ছে আমার চোখে মুখে। বার কয়েক ঢুকেও গেল আমার চোখে। আমি মুখে বিরক্তি ভাব ফুটিয়ে সামনে হেঁটে চলেছি বললে ভুল হবে। রূপসা আমাকে গরুর ন্যায় টেনে টেনে হাঁটিয়ে চলেছে। শেষে দাঁড়িয়ে গেলাম আমি। অলসতা ভাবে বলে উঠলাম, কোথায় নিচ্ছিস আমায় রূপসা? এই বলে সামনে তাকাতে থমকে গেলাম। থরথরিয়ে কাঁপছে আমার পুরো দেহ। বহু বছর আগে সেই কষ্টদায়ক অতীত আজ আঁখির সামনে প্রত্যয়মান। আমি বিমূঢ়। পরপর শুকনো ঢোক গিলেও কণ্ঠনালী হাঁসফাঁস করছে যেন। ঘটমান সব কিছুই মনে হচ্ছে আজ স্বপ্ন। আমি কি দিবা স্বপ্ন দেখছি? আনমনে বুলি আওড়ালাম আমি। টুপ টুপ করে গড়িয়ে পড়া অশ্রুগুলো যখন চিবুক চুঁইয়ে গলায় স্পর্শ করলো, অনুভব হলো ইহা স্বপ্ন নয়, বরং স্বপ্নের ন্যায় অবিশ্বাস্য বাস্তব। আমি লম্বা শ্বাস টেনে কান্না আটকালাম। গলা পাকিয়ে আসা কান্নাগুলো গিলে ফেললাম। সামনে দুর্বিসহ অতীতের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছি আমার মন। এত সময় ধরে রাখা ছলনার কঠিন অববয় মুহূর্তে চুর চুর করে ভাঙছে আমার। আমি আর আনমনে অগ্রসর হচ্ছে সম্মুখে। শেষে আমি দাঁড়ালাম সেই মানুষটির মুখোমুখি, যার মৃত্যুর খবর কোনো এক সময় আলোড়ন তুলেছিল আমার হৃদয়ে, যার প্রতি শত রাগ থাকার পরেও তার মৃত্যুতে আমি হয়েছিলাম অতিমাত্রায় শোকাহত। আমি ঘোরের মাঝে হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাইলাম তাকে, আর তাকে স্পর্শ করতে চমকে পিছিয়ে গেলাম কয়েক পা। তাদেরকে একা রেখে 2 কদম দূরে রেলিং ঘেঁষে দাঁড়ালো আমান।
তার উদাসীন দৃষ্টি দূর আকাশে, দুই পাশে হাত ফেলিয়ে সে তাকিয়ে আছে আকাশের প্রাণে। হয়তো আকাশটির মতো তার মনেও জমেছে এক টুকরো মেঘ। আমি ছলছল চোখে পলকহীনভাবে তাকালাম তার প্রাণে, কিন্তু আজ সে মুখ ফিরিয়ে নিল আমার থেকে। তার দীর্ঘ নিঃশ্বাস শব্দ শত বাতাসের ভেদ করে ফিরে এলো আমার কর্ণে। এ যেন অভিমানের ঘেরা এক টুকরো মেঘাচ্ছন্নের আকাশ। কণ্ঠস্বর আটকে আসছে আমার, তারপরও আমি শুধালাম, মায়া আপু, তুমি বেঁচে আছো? কণ্ঠে কম্পন আমার, হৃদয়ের বহমান প্রবল ঝড়। আর আমি নিজেকে শান্ত রাখার আপ্রাণ চিন্তায় মগ্ন। মায়া আপু আলতো মাথা ঝাঁকালো, অপরাধ বোধে জর্জরিত তার মুখ। সে মিনমিনিয়ে বলল, আমি একজন বিবাহিত রূপকথা আর সন্তান সম্ভব। আমার স্বামী একজন প্রফেসর। আমি ধরে রাখা নিঃশ্বাসটা ফোঁস করে ছাড়লাম। তার থেকে কি জিজ্ঞেস করা দরকার বুঝে উঠতে পারছি না আমি কি তাকে জিজ্ঞেস করব বহু আগে আপনার আর আমানের মাঝে কি সম্পর্ক ছিল, বা আপনার স্বামী এখন অন্য কেউ কেন, নাকি বলবো আপনি মৃতও এমন ভুয়া তথ্য ছড়িয়েছিলেন কেন? মাথার ভেতরটা কেমন করছে আমার অতিরিক্ত রক্তচাপে। প্রশ্নগুলো মনের কোণে বারবার এসেও এক প্রকার জড়তা কাজ করছে আমার মাঝে। মন আর বিবেকের দ্বন্দ্ব করছে আমার দিশেহারা। আচমকা সেখানে উপস্থিত হলো রূপা ভাবি। আমি রূপা ভাবিকে দেখে বাড়াবাড়ি রকমের চমকালাম। সাগর ভাইয়ার ওই বউটাকে যে বড্ড ভালোবাসি আমি। আমার হঠাৎ ভয় হলো, সে কি কিছু শুনেছে? আর কয়েকদিন পর চার দেবরের সাথে আমার বিয়ে হতে চলেছে। সে আমার বিষয়টা কিভাবে নেবে? তাছাড়া দাদুর কানে সবটা গেল। ভয়ে আমার কান গরম হয়ে গেল। আমি মাথা নুয়ে আরও ভঙ্গিমায় চিন্তা করতে লাগলাম বিশ্বাসযোগ্য কিছু তাকে বলার, কিন্তু সে আমায় অবাক করিয়ে দিয়ে বলে উঠল, আমি সব কিছু জানি রূপকথা। জানো? আমি বিস্ময় ভরা কণ্ঠে চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলাম। বুকের ভেতরটা ধরাস করে লাফিয়ে উঠল। সে আলতো মাথা ঝাঁকালো, তারপর পা ফেলে কয়েক কদম সামনে এগিয়ে বললাম, আমি সেই সত্যও জানি যা দিয়ে 5 বছর আগে তোমাকে বোকা বানানো হয়েছিল। আমি বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে আছি তার পানে। সে বলা শুরু করলো, আসলে আমি আর মায়া বান্ধবী। আসলে শুধু বান্ধবী বললে ভুল হবে, আমরা হলাম একদম পিচ্চিকালের বেস্ট ফ্রেন্ড। আমাদের দুজনেরই বাড়ি ছিল পাশাপাশি, একসাথে আমাদের বেড়ে ওঠা। আমরা ছোটোখাটো সব বিষয় একে অন্যের সাথে শেয়ার করতাম। একে অন্যকে মনের কথা খুলে না বললে যেন পেটের ভাতই হজম হতো না। আমি তখন নিত্য নতুন কারোর ওপর ক্রাশ খেয়ে এসে বলতাম মায়াকে, আর মায়েরও কাউকে ভালো লাগলে আমায় বলতো। ইন্টারের পর আমরা দুজনের কেউই চিটাগং মেডিকেলে ভর্তির পরীক্ষায় টিকিয়ে নিই, আর এই কারণে আমি ভার্সিটিতে ভর্তি হয়ে যাই। আর মায়ার ভাই তাকে টাকা দিয়ে ভর্তি করিয়ে দেয় বেসরকারি মেডিকেলে, যদিও তার পয়েন্ট অনেক ভালো ছিল। তো একদিন মায়া আমাকে এসে জানায় তাদের কলেজে ইন্ডিয়া থেকে নতুন একজন ডক্টর এসেছে, দেখতে অসাধারণ পুরুষ, আর সে তাকে অনেক বেশি ভালোবাসে। আমি তাকে বলতাম স্যারটিকে তার মনের কথা বলে দিতে। যাই হোক, সে অনেক বেশি সুন্দরী, আর তাকে না বলার মতো কোনো কারণ খুঁজে পেতাম না আমি। হঠাৎ একদিন মায়া কল দেয় আমায়, আমি তখন হোস্টেলে। সেদিন প্রচুর কান্না করছিল সে, একদম ফুপিয়ে। তার ধারণা স্যারটি এক পিচ্ছি মেয়েকে ভালোবাসে। আমি তাকে অনেক বেশি সান্ত্বনা দিই আর বলি এসব তার ধারণা, কিন্তু সে জোরের সাথে বলে কথাগুলো সত্যি। কিন্তু সে কথায় প্রচুর জেদে চলে যায় এবং সে বলতে থাকে যেভাবেই হোক সেই পিচ্ছি থেকে আলাদা করবে সে স্যারকে। রূপা আপু এতটুকু বলেই থামলো। আমি যেন কিছুই বলতে ভুলে গেছি। পাথরের ন্যায় আমি তাকালাম মায়া আপুর দিকে। তিনি এখনও শব্দহীনভাবে দাঁড়িয়ে আছেন। আমি ধরা গলায় প্রশ্ন ছুড়লাম, আমানের সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না? ফোঁস করে নিঃশ্বাস ফেললো মায়া আপু, তারপর বলতে লাগলো, নেক্সট পার্টে কী ঘটতে চলছে তা জানতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।